স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেলে এখন আপনারা শুনবেন ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের ৩৫ নম্বর এপিসোড। কিন্তু কোনো কান্নার শব্দ বের হলো না। শক্ত করে নিজেকে ধরে রাখলো লারা। গাউনের বুকের অংশের ফিতা, যা পিঠ থেকে ঘুরে নাভির উপরে বাঁধা ছিল, একটানে খুলে দিল লারা। সঙ্গে সঙ্গে উন্মোচিত হলো শরীরের সামনের অংশ উন্মুক্তভাবে। রিচার্ড তৎক্ষণাৎ শক্ত করে চোখ বন্ধ করে ফেলল। তার মুখে তীব্র ঘৃণা আর ক্রোধের ছাপ। চোখ বন্ধ রেখে অবস্থায় ঠাসি এক চর বসালো লারার গালে। লারা ভারসাম্য হারিয়ে উল্টে ছিটকে গিয়ে বিছানায় পড়ল। রিচার্ড ক্রোধে উন্মত্ত হয়ে ব্ল্যাঙ্কেট ছুঁড়ে মারল লারার উন্মুক্ত পিঠে। পরপরই হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল লারার উপর। এক হাঁটু বিছানায় গেড়ে ঝুঁকে লারার চুল মুঠোয় নিয়ে টেনে ধরল। চোখে আগুন, গলায় তীব্র ঘৃণার ঝড়। কক্ষ কাঁপিয়ে চিৎকার করল রিচার্ড, শালি, সস্তা! তোদের মতো নষ্টদের জন্যই নারী সমাজ কলুষিত হয়, সম্মান হারায়। শুধুমাত্র তোদের মতো কারণে রাস্তা দিয়ে পর্দা করে হেঁটে যাওয়া মেয়েরাও ইভটিজিং এর শিকার হয়। লারার চোখে ভয় আর অপমানের ছায়া নাচল, তবুও ঠোঁট থেকে কোনো শব্দ বের হলো না। রিচার্ডের এই তীব্র আক্রোশ তাকে স্তব্ধ করে দিয়েছে। ঘর জুড়ে জমাট বাঁধল নীরবতা, আর সেই নীরবতার মাঝেই রিচার্ডের শ্বাসের শব্দ বজ্রধ্বনির মতো প্রতিধ্বনিত হতে লাগলো। রিচার্ড শুধু এতেই থেমে থাকলো না, ওর হাতের জ্বলন্ত সিগারেট চেপে ধরল লারার কাঁধে। লারা চিৎকার করতে চাইলে রিচার্ড ওর মুখ বিছানার সাথে চেপে ধরল। লারা হাত পা ছুঁড়ে গোগানির শব্দ তুলতে থাকলো। এছাড়া কিছুই করার নেই। রিচার্ডের হাতের শক্ত বাঁধন থেকে ছাড়া পাওয়ার সাধ্য তার নেই। শালি, করলিটাকে আমার চোখ নাপাক করে দিলি। তোকে তো এখন কেটে লবণ মরিচ লাগিয়ে দিতে ইচ্ছে করছে। আশ্চর্যজনকভাবে রিচার্ডের শরীর কাঁপছে, ছটফট করতে থাকে, যেন মস্ত বড় পাপ করে ফেলেছে। লারাকে ছেড়ে দিয়ে রুমের ভেতর অস্থিরভাবে পায়চারি করতে থাকে রিচার্ড। অন্যদিকে শক্ত মনের লারাও আজ টুকরে কেঁদে উঠল। চোখের জল আর চেপে রাখতে পারল না। রিচার্ড আচমকা থামল, পায়চারি বন্ধ করে লারার দিকে চাইল। তার দৃষ্টি শূন্যতার গভীরে প্রবেশ করল। কর্কশ কণ্ঠে দাঁতে দাঁত চেপে চিবিয়ে বলল, কুত্তার বাচ্চা, আর একবার আমার কাছে আসার চেষ্টা করলেই একদম অ্যাসিড ঢেলে দেব, সব কারেন্ট চলে যাবে, বুঝলি? লারার হৃদয় কাঁপিয়ে দিল সেই ভারী স্বর। বারবার প্রতিধ্বনিত হতে থাকলো সেই কথার হিংস্র প্রতিশব্দ। আর থাকলো না রিচার্ড। হনহনিয়ে দরজার কাছে গেল। বন্ধ দরজাও ওর শক্তির কাছে টিকল না। রিচার্ডের পায়ের 3টে ধাক্কাই যথেষ্ট ছিল ভাঙার জন্য। এলিজাবেথ একটা চেয়ারে বিষণ্ণ মনে বসে আছে। পা ফুলে গিয়েছে, তাই হিল খুলে রেখেছে আপাতত। তবে পা ব্যথার থেকেও বেশি যন্ত্রণা হচ্ছে ওর মনে এক অজানা কারণে। বারবার চোখের সামনে ঝলক দিয়ে উঠছে সেই বিরক্তিকর মুহূর্তটা। লারা যখন বিয়ের কথা বলল রিচার্ডের দিকে তাকিয়ে, তাহলে কি লারা রিচার্ডকে বিয়ে করার কথাই বলেছে? ভাবনার মাঝেই হঠাৎ পায়ে ঠান্ডা স্পর্শ অনুভব করল এলিজাবেথ। সামনে তাকাতেই অপ্রস্তুত হয়ে গেল। পা টেনে সরিয়ে আনতে চাইলেও পারল না। তাকবীর ওর পা কুটিল হাত তুলে নিয়ে পাশের আরেকটা চেয়ারে বসল। এলিজাবেথ তুলতুলে পা রাখলো নিজের হাঁটুর উপর। তাকবীর আলতো করে ফোলা অংশ টিপে দিতে থাকে একগুঁয়ে যত্নে। এ কি করছেন? এলিজাবেথ চমকে উঠে বলে। তাকবীর নিদারুণ কোমল স্বরে জবাব দেয়, পা হাতের মুঠোয় রেখে ভয় পেও না, বন্ধুত্বের মাঝে বন্ধুর সেবা করা জায়েজ। এলিজাবেথ অস্বস্তিতে ছটফট করতে করতে বলল, প্লিজ ছাড়ুন, আমার অস্বস্তি লাগছে। তাকবীর থামে না। কেন? আমি পর বলে? ছি, কি বলছেন? আপনি তো আমার দূরে থাকা সবচেয়ে আপন একজন। তাকবীর মলিন হেসে মাথা নত করে বলল, চেয়েছিলাম তো আপন হতে, হতে আর পারলাম কই। এলিজাবেথের কণ্ঠ নরম হয়ে আসে, ক্ষীণ স্বরে বলল, পেছনে ফিরে না তাকানোই উত্তম। তাকবীর থেমে যায়। সময়ের ভার দুজনের মাঝের বাতাসে থমকে থাকে। হঠাৎ করেই তাকবীরের ফোন বেজে উঠল। তাকবীরের ইশারায় এলিজাবেথকে বলে একটু সাইডে চলে গেল। দীর্ঘশ্বাস ফেলতে থাকলো এলিজাবেথ। ঠিক তখনই উদ্ভট ঝামেলা হিসেবে হাজির হয় লুকাস। কালাচান পরনের কালো কোট টেনে টুনে সোজা করতে করতে এলিজাবেথের পাশে এসে বসল। এলিজাবেথের বিরক্তিকর চেহারার বিপরীতে মুখ তার দানার মতো ঝিকঝিকে দাঁত কেলিয়ে বলল, ডাস্টবিন কুমারী। এলিজাবেথ তিরিক্ষি মেজাজ দেখিয়ে কিছু বলতে যাবে, তখনই ঝড়ের বেগে কোথা থেকে চলে আসলো রিচার্ড। একটানে এলিজাবেথকে তুলে নিল কাঁধে।
আবার যেই বেগে এসেছিল সেই বেগেই ছুটল। তাজ্জব বনে গেল লুকাস। ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রিচার্ড একেবারে এলিজাবেথকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ছাড়ল, দপ করে বসিয়ে দিল সিঙ্কের উপর। কৌনে খুব লাগলো এলিজাবেথের, তবে তা প্রকাশ করার আর সুযোগ পেল না। হঠাৎ কোনো পূর্ব ইঙ্গিত ছাড়াই রিচার্ড এলিজাবেথকে শক্ত করে জড়িয়ে ধরল, এমন দৃঢ় আলিঙ্গন যেন কোনো অদৃশ্য শত্রুর হাত থেকে ওকে সুরক্ষিত রাখতে চাইছে। এলিজাবেথ নড়ার চেষ্টা করতেই রিচার্ড শান্ত কিন্তু কঠোর গলায় বলে উঠল, একটুও নড়বে না। এলিজাবেথ হতবাক। রিচার্ডের এই আচরণ তার কাছে একেবারেই অপ্রত্যাশিত। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। রিচার্ডের দুই হাত এক কঠিন দেয়াল হয়ে ওকে ঘিরে রেখেছে। এলিজাবেথের পিঠে রিচার্ডের শক্ত মুঠো, আর রুক্ষ থুতনিটা ঠেসে আছে কাঁধে। অবাক করে দিয়ে শোনা গেল গ্যাংস্টার বসের শান্ত গলা, আমার কেমন কেমন লাগছে রেড, এমন তো আগে কখনো হয়নি। এলিজাবেথ স্তব্ধ হয়ে থেকে মৃদু স্বরে প্রশ্ন করল, কেমন লাগছে? রিচার্ড গভীর শ্বাস নিল, বলল, তোর জন্য আমার ক্রোধ আকাশ ছুঁয়েও থামে না, অথচ তোর উষ্ণ আলিঙ্গনেই সেই ক্রোধ জল হয়ে গলে যায়। রিচার্ডের কণ্ঠে ছিল এক অদ্ভুত মিশ্রণ, অভিযোগ, আবেগ আর অস্বস্তি। এলিজাবেথ বুঝতে পারল না রিচার্ডের ভেতরের যুদ্ধে এসে অপরিহার্য এক অংশ হয়ে উঠেছে। এলিজাবেথ রিচার্ডের কথার গভীরতা বুঝে উঠতে না পেরেই মোচড়ামুচড়ি করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। রিচার্ড আরো শক্তভাবে চেপে ধরল এলিজাবেথকে। সেই গভীর মায়াময় স্বরে ডাকল, এলিজান। এলিজাবেথের বুক কেঁপে উঠল। কেন জানি সে এই ডাকে কখনোই অবজ্ঞা করতে পারে না। মৃদু স্বরে সাড়া দিল, হুম। রিচার্ডের কণ্ঠে এক অদ্ভুত কোমলতা, আমার হুরপরি, ভুবন মোহিনী এসব কিছুই লাগবে না, শুধু তোকে লাগবে এলি, তুই আমার সব। আপনি কি কিছু খেয়েছেন? দিল দিল মুডের একদম 12টা বাজিয়ে ছেড়ে দিল রিচার্ড এলিজাবেথকে। ওর দিকে রক্ত গরম চোখে তাকিয়ে বলল, না, তবে তোকে এখন খাবো। সঙ্গে সঙ্গে কামড়ে ধরল এলিজাবেথের ওষ্ঠধর। হকচকিয়ে যায় এলিজাবেথ। এই হঠাৎ আক্রমণে ওর মাথা গিয়ে ঠেকল পেছনের বিশাল মিররের সাথে। মাথায় সযত্নে লাগিয়ে রাখা ক্লো ক্লিপারটা ভেঙে পড়ল নিচে। রিচার্ডের মুখ থেকে নির্গত সিগারেটের গন্ধে পাকস্থলী উগরে বেরিয়ে আসতে চাইছে সবকিছু, তবে সেই সুযোগটাও দিচ্ছে না রিচার্ড। এলিজাবেথের বাধ্য হয়ে কামড় বসালো রিচার্ডের জিভে। রিচার্ড সঙ্গে সঙ্গে ছেড়ে দিল ওর ঠোঁট। চোখে মিশে রয়েছে চমক আর এক ধরনের অদ্ভুত আনন্দ। হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে হাসল। এলিজাবেথ পেছনে পিঠ এলিয়ে শরীর ছেড়ে দিল, ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। রিচার্ড আবারও এগিয়ে এসে 2 আঙুল রাখলো এলিজাবেথের কণ্ঠনালীর খানিকটা উপরে। চাপ প্রয়োগে উপরে তুলল এলিজাবেথের দুর্বোধ্য অবয়ব। হিসিয়ে বলল, এটুকুতে আই এম নট ডান ইয়েট। অপর হাত দিয়ে এলিজাবেথের কোমর পেঁচিয়ে নিজের খুব কাছে নিয়ে আসলো। যতটা কাছে আসলে আর দূরত্ব থাকে না। উরুর উপর হাত রাখতেই নাজুক এলিজাবেথ খামচে ধরল রিচার্ডের হাত। ভীত সন্ত্রস্ত স্বরে বলল, এই হাতগুলো আমি খুব ভয় পাই, এদের স্পর্শ বিচরণ আমাকে এলোমেলো করে দেয়। এলিজাবেথের কণ্ঠ কাঁপল। রিচার্ডের ঠোঁটে হাসি ফুটে উঠল এলিজাবেথের সহজ সরল স্বীকারোক্তিতে। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি টেনে বলল, এই হাতের প্রতিটি ছোঁয়া তোমার রন্ধ্রে রন্ধ্রে গিয়ে জানান দেয় তুমি শুধু আমার। তবে বোকা এলিজাবেথ জানতো না, এই হাত শুধু ওকে এলোমেলো করার জন্যই নয়, ওকে গড়ে তোলার জন্যও। কিন্তু প্রতিবার তো শুধু রক্ত ঝরিয়ে যান। আপনার মতোই আপনার হাত তো সত্যকে ভয় পায়, তাই শক্তি দেখায়, শুধু শক্তি। তুই ভুল না রেড, কিন্তু তুই জানিস না এই শক্তির পেছনে কতটা অসহায়ত্ব লুকিয়ে আছে। মনে মনে আওড়ালেও মুখে বলতে পারল না রিচার্ড। কিছুক্ষণ চুপ করে রইল। চোখে আগুনের মতো কিছু জ্বলছিল, আবার সেই আগুনেই একটা দুর্বলতার ছায়া ছিল, যেটা তার সামনে জলে টুইটুম্বর আখিদয় নিয়ে তার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। আমি মানেই রক্তপাত রেড, আমার ছায়া মানেই ক্ষত। আজ পর্যন্ত যতবার তোর কাছে এসেছি, কোনোবার কি রক্ত না ঝরিয়ে গিয়েছি? এলিজাবেথের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে জানত রিচার্ডের কথা সত্যি, তার উপস্থিতি মানেই যুদ্ধ, ক্ষত আর অশান্তি। এই, কান্না করছো কেন? তাগের জন্য? আচ্ছা আচ্ছা, এখনই দূর করে দিচ্ছি। বলেই রিচার্ড এলোপাতারি ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে এলিজাবেথের গাল, ঠোঁট, গলা, কানের লতি। এলিজাবেথের কান্নার তোর আরও বাড়তে থাকে। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল রিচার্ডের হাতে। সঙ্গে সঙ্গে রিচার্ড অস্বস্তিভাবে
ওর ঠোঁট চেপে ধরলো এলিজাবেথের চোখে। বাচ্চাদের ভোলানোর মতো করে বলতে থাকলো, সব দাগ দূর করে দিলাম, দেখো এখন দাগ নেই, শুধু সুবাস আছে। দাগ দূর, সুবাসে ভরপুর। এলিজাবেথ স্তব্ধ হয়ে রইল। তার কান্নার মধ্যে এই অজানা এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। বাচ্চাদের মধ্যে ঠোঁট উল্টিয়ে বলল, কিসের সুবাস? আমার শরীরের সুবাস। যখনই আমাকে মনে পড়বে তখনই পাবে। এলিজাবেথ ধাক্কা দিয়ে রিচার্ডকে সরিয়ে দিল। নাক মুখ কুঁচকে বলল, ফালতু কথা। রিচার্ড তেড়ে আসলো না, ক্ষুব্ধতা প্রকাশ করে এই মুহূর্ত নষ্ট করতে চাইল না। তাকে শান্ত হওয়ার জন্য এই মেয়ের সঙ্গের প্রয়োজন। হঠাৎ রিচার্ড গম্ভীর গলায় আজব গান ধরল, না এই চোখে আর কিছু ভাসে না, তোকে ছাড়া একা রাতে চাঁদ হাসে না। এলিজাবেথ তুই জান আমার, তুই, তোর জন্যই হয়েছি আমি কলঙ্কিত। এলিজাবেথের চোখ দুটো ক্রোধ আর অপমানের অগ্নিতে দপদপ করে উঠল। গলা ছেড়ে চিৎকার করে উঠল, আমি কলঙ্কিত করেছি মানে? রিচার্ড ঠোঁট কামড়ে এক অদ্ভুত ভঙ্গিতে ভ্রু নাচিয়ে বলল, আমার ভার্জিনিটি কেড়ে নিয়েছ। এলিজাবেথের বুকের ভেতর ছ্যাদ করে উঠল। পুরনো দিনের সেই ভয়াবহ স্মৃতিগুলো মুহূর্তে ভেসে উঠল চোখে। ঘৃণা আর কষ্টে মন বিষিয়ে উঠল। চোখের কোণে জল জমে ওঠে আবারও, গড়িয়ে পড়ার অপেক্ষা শুধু। কিন্তু রিচার্ড তার আগেই কাছে এগিয়ে এলো এলিজাবেথের দিকে। হোয়াই ইউ আর সো ফাইন বেবি, লেট মি হার্ট ইউ মোর। এগিয়ে এলিজাবেথের চিবুক আঁকড়ে ধরার আগে পেছন থেকে কারোর উপস্থিতি টের পাওয়া গেল। দুজনেই দ্রুত পেছনে ফিরল। একটা লোক মেল ওয়াশরুম থেকে বেরোলো সবে মাত্র। তাদের এই অবস্থায় দেখে থমকে গেল। এলিজাবেথের নগ্ন পা ঝুলে ছিল, চুলগুলো এলোমেলো। রিচার্ড ছিল তার একদম কাছে। রিচার্ড লোকটাকে গমগমে গলায় চেঁচিয়ে বলল, শালা, যা করতে এসেছিস তা করে যা, দাঁড়িয়ে আছিস কেন? কোষ্ঠকাঠিন্য হয়েছে? ফায়ার সার্ভিস ডাকতে হবে? লোকটা ভয়ে, লজ্জায় আর বিভ্রান্তিতে দ্রুত পালিয়ে গেল। লোকটা চলে যেতে রিচার্ড আবার এলিজাবেথের ঠোঁটের দিকে ঝুঁকল। তবে আচমকা এক বিকট শব্দে থমকে গেল। গালে হাত চলে গেল। এলিজাবেথের ঠোঁট তীর করে কাঁপছে। মুহূর্তেই রিচার্ডের চোখ আগুনে পরিণত হলো। যেন এক জঙ্গলি জন্তু ফুঁসে উঠল। পকেট থেকে রিভলভার বের করে সোজা চেপে ধরল এলিজাবেথের কপালে। আল্লাহর বান্দি, দেখেছি সাহস বেড়ে গেছে, দিব নাকি টিকিট কেটে ওপারে পাঠিয়ে? এলিজাবেথ একটুও ভরকে গেল না। কোনো কথা না বলে শুধু শক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল রিচার্ডের চোখে। প্রকম্পিত ঠোঁট জোড়া দাঁতে আঘাত হানছে। রিচার্ড কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। মিলেছিল দুটো অগ্নিদৃষ্টি। রিচার্ড সরে আসে, ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। পায়চারি করতে করতে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। নিজের সাথে বিড়বিড় করে বলল, কন্ট্রোল, কন্ট্রোল। তবুও ব্যর্থ হচ্ছে গ্যাংস্টার বস। বাধ্য হয়ে কয়েকটা ঘুষি বসালো দেয়ালে। রক্তপাতের সাথে যেন ঝরে গেল সকল ক্রোধ, ক্ষোভ। কিছুক্ষণ পর রাগ নিয়ন্ত্রণ করে আবার এলিজাবেথের দিকে এগিয়ে গেল। একদম কাছে গিয়ে নিজে হাতে এলিজাবেথের পা তুলে নিজের কোমরে পেঁচিয়ে দিল। রিভলভারটা এলিজাবেথের কোমরে গুজে দিয়ে ফিসফিস করে বলল, এখন আমি কথা বলবো, তুই শুধু হুম হা করবি, বাড়তি কোনো প্রশ্ন করবি না। আমার ফিলিংস আসছে এখন। শব্দ করল না এলিজাবেথ, একইভাবে নিটল থাকলো। রিচার্ডের হাতে অঝোর ধারার রক্তপাতও ওকে একটুও টলাতে পারল না। এলিজাবেথের মধ্যে বাধ্যকতা দেখে খুশি হলো রিচার্ড। খুশি হয়ে নরম করে অধর ছোঁয়ালো নাকের ডগায়। আমি রং দেখানো শুরু করলে নিতে পারবেন তো? এলিজাবেথের হঠাৎ এমন কথায় মুহূর্তের জন্য থমকে গেল রিচার্ড। তবে বিস্ময়ের আবরণ খুব দ্রুত ছিন্ন হলো। ভেতরের দুষ্টু সত্তা তখনই রঙিন জবাবের জন্য মুখিয়ে উঠল, হ্যাঁ এলিজান, হ্যাঁ, সেই দিনের অপেক্ষায় তো শুকিয়ে যাচ্ছি। এই যে তাকিয়ে দেখো, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে দিনকে দিন। একটু দেখাও না প্লিজ, জ্বালিয়ে পুড়িয়ে দাও আমাকে, তোমার মনের রঙে ভাসিয়ে দাও। বলেই রিচার্ড এলিজাবেথের ঘাড়ে চেপে নিচের দিকে ইঙ্গিত করল। চোখে তার রসিকতার স্পষ্ট দৃষ্টি। সঙ্গে সঙ্গে এলিজাবেথ মনে মনে তওবা কাটল। এত বড় ভুল, এতটা রঙিন কথা নিয়ে এই নির্লজ্জের সামনে বলার সাহস করলো কিভাবে সে? এটা তো গম্ভীর স্বভাবের নাক কাটা, ঠোঁট কাটা। এলিজাবেথ রাগে ধাক্কা দিল রিচার্ডের কাঁধে। যদিও তাকে এক চুলও সরাতে পারল না, তবু তিরিক্ষি মেজাজে বলে উঠল, এসব 12 আনার কথা আমার কাছে বলবেন না, গিয়ে আপনার ওই লারা বেবিকে বলুন। লারার নাম শুনে রিচার্ডের চোখে আগুনের লেলিহান জ্বলে উঠল। রিচার্ড চায় না সেই অপ্রীতিকর, অসহনীয় মুহূর্তের কথা এলিজাবেথ জানুক। তাই নিজের রাগ আড়াল করে ঠোঁটে হালকা হাসি টেনে বলল, ওটা বেবি? ধ্যাৎ, কোন দিক দিয়ে বেবির কাতারে পড়ে? শালির মধ্যে একটুও মায়া নেই।
শুধু সুন্দর আর হট হলেই মায়াবতী হওয়া যায় না। এলিজাবেথ ভ্রুকুচকে সরু গলায় জিজ্ঞেস করলো, তাহলে মায়াবী কাকে বলে? রিচার্ড আরেকটু নিকটস্থ হলো। এলিজাবেথের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে হাসকি স্বরে ফিসফিস করলো, শুধুই তোকে বলে। এই যেমন আমি ছুতেই শরীরটা কেমন থরথর করে কেঁপে ওঠে। লজ্জাবতীর মতো মাথা নুইয়ে ফেলিস, যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইছিস। ঠিক এটাই তো মায়াবীদের আসল বৈশিষ্ট্য, অভিমান আর মাধুর্যে ভরা এক অদ্ভুত সম্মোহন। রিচার্ড একটু থামল। কোমল স্বর মুহূর্তেই বদলে গেল তার চিরচেনা ভারিক্কি স্বরে। এসব স্টাইলিশ মেয়েদের পেছনে ঘুরলে শুধু দামি দামি লিপস্টিকের কেমিক্যাল খাওয়া যাবে, কিন্তু ভালো রান্না আর খাওয়া হবে না। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমি কিন্তু খুবই নাক তোলা। অদ্ভুতভাবে এবার এলিজাবেথ নিজের রং বদলালো। হেসে দুহাতে রিচার্ডের গলা পেঁচিয়ে ধরল, মুখটা ওর একদম কাছে এনে ঠোঁট গোল করে মিষ্টি গলায় বলল, তাহলে আসেন একদিন হাবিলিতে, একটু বসলাম, কিছু খেলাম, তারপর না হয় মুড আসলে একটু কিছু করলাম। বুঝলেন তো, সবই মুডের উপর। রিচার্ড ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে এলিজাবেথকে গভীরভাবে দেখে নিল। খুব শীঘ্রই যে সে ছলনার শিকার হতে চলেছে এটা বুঝেও নিজেকে নিবৃত করল না। ধনুকের মতো বাঁকানো কোমরটা ধরে এলিজাবেথকে আরেকটু কাছে টেনে আনলো। চোখে চোখ রেখে বলল, তাই বুঝি? ঠোঁট চেপে হাসলো এলিজাবেথ। রিচার্ড একটু হেসে প্রশ্ন করল, তো এখন কি মুড চাচ্ছে? মুড চাচ্ছে আপনার লাউ বাগানে লাথি মেরে পালাই। যেমন বলা তেমনই কাজ। রাগ আর সাহসের মিশেলে এলিজাবেথ জোরসে এক লাথি বসালো রিচার্ডের টিউবলাইটে। হঠাৎ আঘাতে রিচার্ড ব্যথায় দুকদম পিছিয়ে গেল। সেই সুযোগে এলিজাবেথ লাফ দিয়ে নেমে ছুটল। প্রিন্সেস এলিজাবেথ খালি পায়ে ছুটে চলল, রাজকীয় আভিজাত্য পেছনে ফেলে তার প্রিন্স থেকে মুক্তির খোঁজে। রিচার্ড ব্যথায় কুকড়ে পড়েও গলা ছেড়ে ডাক দিল। কণ্ঠে ব্যথার সঙ্গেও মিছে ছিল বিটলামি। ও মেয়ে, চুমুনা দিয়ে তুমি কই যাও? যাইও না ও মেয়ে, যাইও না তুমি। রিচার্ডের ঠোঁটের কোণে ফিকে হাসি ফুটে উঠল, কিন্তু সেই মুহূর্তেই চোখ পড়ল দরজার অপর প্রান্তে। সেখানে তাকবীর দাঁড়িয়ে, পাথরের মতো শক্ত আর নড়বড়ে। রিচার্ডের হাসি মিলিয়ে গেল, গাম্ভীর্যের ভারে মুখ আধার হলো। ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো তাকবীরের সামনে, চোখে চোখ রাখল। জানিস কেন তুই হিরো আর আমি ভিলেন? কারণ তোর মধ্যে ছাড় দেওয়ার মনোভাব আছে, তাই তুই হিরো। এই যে দেখ, এখন যেমন নিজের পছন্দের মানুষকে অন্যের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেও দুঃখের সাগরে ভেসে যাচ্ছিস, কিন্তু কিছু বলতে পারছিস না। কিন্তু তোর জায়গায় আমি হলে শালীর ঘাড় থেকে গলা আলাদা করে ফেলতাম, কারণ আমি ভিলেন। আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। তাচ্ছিল্যের স্বরে হেসে বলল রিচার্ড, এক হাত পকেটে ঢোকানো, কণ্ঠে গম্ভীরতা। তাকবীরের অভিব্যক্তি তখনও শক্ত, তবে ভেতরে ভেতরে খুবই নড়বড়ে। A gentleman never insult his lady, not even as a joke. তাকবীরের কথায় রিচার্ড কাঁধ উঁচিয়ে নিরুদ্বেগহীন ভাব নিয়ে বলল, কে জেন্টলম্যান? যেটা আমি না সেটার তকমা আমার উপর দিতে যাচ্ছিস কেন? তাকবীর নিঃশব্দ, নীরবতার মাধ্যমে দমানোর চেষ্টা করছে ভেতরের তীব্র ক্রোধ। রিচার্ড পকেট থেকে সিগারেট বের করে ধরালো। মুখ ভর্তি ছায় রঙা ধোঁয়াগুলো তাকবীরের মুখের উপর ছেড়ে দিয়ে গান ধরে সামনে হাঁটা দিল। আগে তো বুঝি নাই আমি ফিরিতের কি জ্বালা, হাউস কইরা কেন খাইলাম পিড়িতেরই ঘোলা। রিচার্ড কাটা ঘায়ে লবণ ছিটিয়ে চলে গেল। তাকবীর পেছন ঘুরে দাঁড়ালো, চেহারায় বিধ্বস্ততার ছাপ। গভীর এক যন্ত্রণার ঝড় বয়ে যাচ্ছে তার ভেতরে। অনুভূতির ভারে নুয়ে পড়ে ঠোঁট দিয়ে বেরিয়ে এলো চাপা অভিমানী স্বীকারোক্তি। বাস্তবতা দিয়ে কি এসে যায়? তুমি আমারই থাকবে আমৃত্যু। দেহটা যদি নাও হয় অন্য কারোর হোক, তোমার হৃদয়টা চিরকাল আমারই। ধীর পায়ে এগিয়ে গেল তাকবীর মিররের সামনে। এক দৃষ্টে তাকিয়ে রইল নিজের প্রতিবিম্বের দিকে। চোখে অদ্ভুত শূন্যতা, যেন সে নিজেকে দেখতে পাচ্ছে না, বরং অন্য কোনো অচেনা রূপ দেখছে। হঠাৎ এক প্রচণ্ড ধাক্কায় মিররটা ভেঙে ফেলল। ভাঙা কাচের ধারালো টুকরো হাতের পিঠে ফলা ফলা হয়ে কাটল। রক্ত ঝরছে ফোঁটা ফোঁটা, কিন্তু তাকবীরের চোখে করুণার ছিটে ফোঁটাও নেই। তার কৃষ্ণ গহ্বরে ফুটে উঠল পৈশাচিক হিংস্রতা। হাতের রক্ত মুঠো করে ধরে মাথা নিচু করে বিড়বিড় করতে থাকলো, কি ভেবেছিস আমি এমনটা বলবো? না না না, রক্তের বন্যা বইয়ে দিব, আমি সব শেষ করে দিব। তখনই দৌড়ে আসে রেয়ান।
তাকবীরের বিধ্বস্ত অবস্থা দেখে এক মুহূর্তের জন্য বিচলিত হলো না। এমন দৃশ্য তার জন্য নতুন কিছু নয়। ঠান্ডা গলায় বলল, বস, ম্যাম ড্রিঙ্কস করছে। তাকবীর মুহূর্তের জন্য থমকে গেল। ভাঙা মিররের কাঁচ আর রক্তমাখা হাত ভুলে বদ্ধ উন্মাদের মতো ছুটে গেল পার্টির দিকে। তাকবীর পার্টিতে গিয়ে দেখতে পেল এলিজাবেথ ইতিমধ্যেই প্রচণ্ড বেশি খেয়ে ফেলেছে। টলমটল হাতে আরেক বোতল খুলতে গেলে তাকবীর গিয়ে সামনে দাঁড়িয়ে বোতলটা আটকাল। রেয়ানের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, গাড়ি বের কর। রেয়ান কোনো প্রশ্ন না করে ছুটে গেল তৎক্ষণাৎ। এদিকে এলিজাবেথ বোতলটা ছিনিয়ে নেয়ার জন্য জোরাজোরি করতে থাকলো। তাকবীর ওর হাত চেপে ধরে রাখলো শক্ত করে। চারপাশের মানুষজন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছুটা বিরক্ত। এলিজাবেথ মাতাল কণ্ঠে শুরু করলো আবোল তাবোল বকবক। প্রতিটি কথা তীর হয়ে গিয়ে বিঁধতে থাকলো তাকবীরের হৃদয়ে। প্রথমে মনে হয়েছিল গোলামের পুত্র জন্মই হয়েছে আমার জন্য, পরে দেখি আস্ত শয়তান। সে কতটা খারাপ এখনো পর্যন্ত সত্যিটা স্বীকার যাইতেছে না। ভালো মানুষ, ওই নীল চোখে অন্য কেউ কেন তাকাবে? শেষের এই 7টা শব্দ ছুরির মতো চিরে দিল তাকবীরের ভগ্ন হৃদয়। কৃষ্ণ গহ্বরে ফুটে উঠল শূন্যতা। বুকের গভীর থেকে এক আক্ষেপ নিয়ে বলল, এগুলো না বলে মেরে ফেলতে চাও? সেটা বললেই তো পারো, প্রিয়া আমার। গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল এলিজাবেথ। মাতাল অবস্থায় তাকবীরের কোলে ঢলে পড়ার পর আর কিছুই মনে নেই ওর। ফোনের ক্রমাগত নোটিফিকেশন ঘুমের স্বপ্নময় পর্দা ভেদ করে ঢুকে পড়ল। বিরক্ত ভঙ্গিতে হাতরে ফোনটা হাতে তুলে নাম্বার না দেখেই একটি ভয়েস মেসেজ প্লে করলো। ভেসে এলো ইবারতের কান্না। ইবারতের আতঙ্কিত কণ্ঠস্বর এলিজাবেথের মস্তিষ্কে বজ্রপাত ঘটালো। এলিজাবেথ, বোন, আমাকে বাঁচাও, ওরা মেরে ফেলবে আমাকে। মুহূর্তেই ছুটে গেল এলিজাবেথের ঘুম। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল ভীষণ শঙ্কা। নাইট স্যুট পরা অবস্থাতেই তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে ছুটল। কাল পার্টিতে ইবারতের সঙ্গে কথা বলার সময় ওদের রুম নম্বর জেনেছিল। পাশের বিল্ডিংয়েই তাদের রুম। আর কিছু ভাবার সময় নেই। এলিজাবেথ দৌড়ে বেরিয়ে গেল তাদের বিল্ডিং থেকে হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায়। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ পাশের একটি গাড়ি দরজা খুলে গেল। সেখান থেকে দুটি শক্ত হাত বেরিয়ে এসে ওর মুখ চেপে ধরল। কোনো শব্দ করার আগেই ওকে গাড়ির ভেতর টেনে নিয়ে গেল। চারপাশ যেন বোবা হয়ে গেল। কেউ কিছু টেরও পেল না। রাতের অন্ধকারে নিঃশব্দে হারিয়ে গেল এলিজাবেথ। বেলা তখন 12টা। কাল তাকবীর নিজে অধিক পরিমাণে নেশা করেছিল। রাতের অতিরিক্ত মদের প্রভাব এখনো কাটেনি। চোখের পাতায় ভর করে আছে পাহাড় সমঘুম। হঠাৎ ফোনটা বিকট শব্দে বেজে উঠল। ঘুম জড়ানো হাতে ফোন কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো এলিজাবেথের কান্না আর অস্পষ্ট আহাজারি। বুকের ভেতর ঢেউ খেলে গেল তাকবীরের। মুহূর্তে সমস্ত ঘুম উবে গেল। এর মধ্যে অপর প্রান্ত থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তাকবীর পাগলের মতো দৌড়ে ছুটল এলিজাবেথের রুমে। কিন্তু এলিজাবেথের রুম একেবারে ফাঁকা। তাকবীরের খেলোরি মস্তিষ্কের আর কিছু বুঝতে বাকি রইল না। চোখে হিংস্রতার আগুন জ্বলে উঠল। দম নিয়ে সোজা নিজের রুমে গেল। ড্রয়ার খুলে বের করলো নিজের লাইসেন্সকৃত গ্লক পিস্তল। দ্রুত পকেটে সেট করে ফোন বের করে রেয়ানকে কল দিল। কথা শেষ হতেই ফোন কেটে দিয়ে পিস্তল কোমরে গুজে নিঃশব্দে বেরিয়ে গেল। পায়ের প্রতিটি পদক্ষেপ প্রতিশোধের ঘোষণা দিচ্ছিল। একটা ধুলোমাখা গুদাম ঘরের মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে এলিজাবেথ। কপালের পাশ থেকে গড়িয়ে আসছে রক্তের সরু ধারা। চুল এলোমেলো, শরীর ক্লান্ত এবং চোখে ভয়ের ছায়া। ধস্তাধস্তির চিহ্ন ওর অবস্থা আরো করুণ করে তুলেছে। সে কখন থেকে গুনগুন করে কাঁদছে এলিজাবেথ। মনের ভেতর একটাই ভাবনা, ইবারত কি ঠিক আছে? অথচ ওর অচেতন মনের এখনো অজানা ইবারত তার স্বামীর বক্ষপিঞ্জরে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দরজার পাশ থেকে ভেসে এলো পায়ের শব্দ আর ফিসফিসে কথা। গলার স্বরগুলো আরো কাছে আসতেই এলিজাবেথের ভয় আরো গটিয়ে গেল। থরথর করে কাঁপতে থাকে শরীর। অতীতের ভয়ে সংকীর্ণ এলিজাবেথ নিজের প্রাণ আর ইজ্জতের জন্য প্রার্থনা করতে লাগলো। বাইরে থেকে ভেসে আসা হাসি আর ফিসফিস শব্দ সেই ভয়ঙ্কর রাতগুলোর ইঙ্গিত দিচ্ছিল। বস, এটা ঠিক হচ্ছে না। লোকটা দরজার লকে হাত রেখেও থমকে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, কি ঠিক হচ্ছে না? পেছনের লোকটা একটু দ্বিধা নিয়ে বলল, আমাদের কাজ তো শুধু কিডন্যাপ করা পর্যন্তই ছিল। স্পষ্ট কথা ছিল মেয়েটার গায়ে যেন ফুলের টুকরোও না লাগে। অপর লোকটা অদ্ভুত একটা বিকৃত হাসি দিয়ে উত্তর দিল, হ্যাঁ, সেটা শেষ, কিন্তু এখন আমাদের নতুন কাজ এসেছে, ডাবল টাকা। মানে? লোকটা কিছু না বলে পকেট থেকে একটা ফোন বের করলো। স্ক্রিনে একটা ছবি দেখালো। ছবি দেখে এই প্রথম লোকটার মুখে বাঁকা হাসি ফুটে উঠল। বলল,
ওকে বস, দেশ তো ছাড়তেই হবে, তার আগে একটু মজা করাই যায়। আপনার পরে কিন্তু আমি, মায়ের হেব্বি করা মাল। খপ করে শব্দ করে খুলে গেল দরজাটা। শরীরের ভয়ে স্রোত বয়ে গেল এলিজাবেথের। অকুতোভয়ী হৃদিন্দ হৃদয়ে ঝড় ওঠে। একটা কালো মোটাসোটা লোক ঠোঁটের কোণে কুৎসিত হাসি ঝুলিয়ে এক পা করে এলিজাবেথের দিকে এগিয়ে আসছে। লোকটার প্রতিটি কদমে কদমে পেছাতে থাকে এলিজাবেথ। ঠেলে ঠেলে পেছনে যাওয়ার কারণে পায়ের অংশের কাপড় কিছুটা উপরে উঠে যায়, ফলে ফুটে উঠল ওর ধকধকানো সাদা পা। লোকটার চোখে ঘোর লেগে গেল। এগিয়ে দিয়ে হাত রাখলো এলিজাবেথের পায়ে। শরীরের মধ্যে কোনো অদৃশ্য কারেন্ট ছো মেরে যায় এলিজাবেথকে, কাটতে থাকে, কিন্তু কান্নার শব্দ আটকে থাকে, কোনোভাবে মুখের বাইরে বের হতে পারে না, মুখ বাঁধার কারণে। লোকটা এলিজাবেথের হাত পায়ের বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে এলিজাবেথ এক বুক সাহস সঞ্চয় করে লোকটাকে ধাক্কা দিয়ে দৌড়ে গেল দরজার দিকে। কিন্তু তার ভাগ্য প্রতিকূল ছিল, দরজাটা বাইরে থেকে বন্ধ। এলিজাবেথের ভিতর সব শুকিয়ে আসে। কাপা কাপা হাতে পাজামার পকেট থেকে ফোনটা বের করে পিঠের পেছনে লুকিয়ে কাকে যেন কল দিতে চাইছিল, কিন্তু তার আগে লোকটা ছুটে এসে এলিজাবেথের চুলের মুঠি টেনে ধরল। তাকবীরের নাম্বার ছিল প্রথমে কন্ট্যাক্টে। এক লহমায় কল চলে যায় তাকবীরের নাম্বারে। এলিজাবেথের গোঙানি শুনে ওপাশ থেকে তাকবীর পাগলের মতো চিৎকার করতে থাকে। তাকবীরের কণ্ঠ পেয়ে লোকটা ঘাবড়ে যায়। এলিজাবেথের ফোন হাত থেকে টেনে নিয়ে পা দিয়ে পিষে দেয়। শুরু হয় তাদের মধ্যে তীব্র ধস্তাধস্তি। লোকটা এলিজাবেথকে আক্রোশ মেটাতে একের পর এক চড় মেরে রক্তে ভরিয়ে দেয় ওর অবয়ব। তবুও এলিজাবেথ হাল ছাড়ে না, প্রতিরোধ করতে থাকে, নিজের সোপে দেয় না নিজেকে। শেষ পর্যন্ত না পেরে লোকটা আবারও জোর করে তার হাত পা বেঁধে ফেলল। এলিজাবেথের চোখের সামনে অন্ধকার নেমে আসে, শরীর অসাড় হয়ে যায়, রক্তে ভিজে। লোকটা এলিজাবেথকে হাত পা বাঁধা অবস্থায় খড়ের উপর ফেলে লালসার দৃষ্টিতে চেয়ে শার্টের বোতাম খুলতে শুরু করে। মৃত্যুর পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিল এলিজাবেথ। ঠিক তখনই হঠাৎ বিকট শব্দে ভেঙে গেল দরজাটা। তেড়ে এলো বজ্রকণ্ঠ, তুই শুধু ওর গায়ে হাত দে ভাই, ইচ্ছারাই আজ কুরবানি হবে আর বলি হবি তুই। লোকটা চকিতে পেছন ফিরল। চোখে পড়ল হিংস্র রূপে দরজার সামনে দাঁড়িয়ে থাকা তাকবীরকে। চোখের বুঝে যাওয়ার আগেই তাকবীরের প্রতিচ্ছবি এলিজাবেথের চোখের সামনে ভেসে উঠল। সহসা এক উজ্জ্বল শিখা প্রজ্বলিত হলো ভেতরে, যেন সৃষ্টির পাখি উঠছে অন্ধকারের মধ্যে। শরীর আর সায় দিল না, সহসাই শিখা নিভে গেল চোখ বন্ধ হওয়ার আগেই। হঠাৎ করে লোকটাও এলিজাবেথের পাশে লুটিয়ে পড়ল। একটা গুলি তার মস্তক ভেদ করে গিয়ে দেয়ালে বিঁধল। এলিজাবেথ আর কোনো অসহনীয় ব্যথা অনুভব করল না। ওর শরীরটা শূন্যে ভাসছে, সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। তাকবীর ওকে কাঁধে তুলে বেরিয়ে যাওয়ার সময় ঝাপসা চোখে অবলোকন হয় দরজার বাইরে মুন্ডু ছাড়া কয়েকটা লাশ, মেঝেতে রক্তের বন্যা। দরজার এক কোণে পড়েছিল একটা ধারালো ছুরি, রক্তে ভেজা। গুদামঘরটা রিসোর্টের খুব কাছে ছিল, তাই ফোন ট্রেস করে তাকবীরের এখানে পৌঁছাতে বেশি সময় লাগেনি। এই দ্রুততার জন্যই আজ বেঁচে গেল এলিজাবেথ এই ভয়াবহ মরণ ছায়া থেকে। তবে কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। আজ যেন ভাগ্যও তাদের প্রতিকূলে। এলিজাবেথ একেবারে জ্ঞান হারিয়ে ফেলেছে। কপাল আর নাক থেকে অনবরত রক্ত ঝরছে। তাকবীর তড়িঘড়ি নিজের শার্টের অংশ ছিঁড়ে এলিজাবেথের মাথা বেঁধে দিয়েছে, কিন্তু তাও রক্তপাত থামছে না। তবে এই রক্তপাতের চেয়েও ভয়াবহ রক্তক্ষরণ হচ্ছে তাকবীরের হৃদয়ে। ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছে তাকবীর, ভেতরে ভেতরে ভেঙে পড়ছে, দুমড়ে মুচড়ে যাচ্ছে। এরই মাঝে তারা তুমুল জ্যামের মধ্যে পড়ে। তাকবীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ক্রমাগত হর্ন বাজাতে থাকে, কিন্তু একটা গাড়িও সরছে না সামনে থেকে। ক্রোধে স্টিয়ারিংয়ে ঘুষি মারতে থাকে এলোপাতাড়ি। বারবার এলিজাবেথের রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে ওর অবশ দেহ দেখে তাকবীরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। একজন মন্ত্রী হওয়া সত্ত্বেও আজ তাকবীর নিয়ম ভেঙে ফেলল। ট্রাফিক জ্যামের বাধা পেরোতে বাধ্য হয়ে রং সাইড দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। আর কোনো উপায় ছিল না তার। তীব্র আতঙ্ক আর অসহায়তার মুখে কোনো ভাবনা স্থির ছিল না। ট্রাফিক পুলিশ তাকবীরের রাস্তা ব্লক করে দিতে চাইলে তাকবীর এক হাতে স্টিয়ারিং ধরে অর্ধেক শাড়ির গাড়ির জানালা দিয়ে বের করে। বাংলাদেশের একজন সংসদ সদস্যকে কে না চিনবে। পুলিশরা এক মুহূর্ত দেরি না করে পথ ছেড়ে দিল, উল্টো তাকবীরকে স্যালুট জানালো। আজ সেই সম্মান গ্রহণ করার মতো অবস্থায় ছিল না তাকবীর। আবারও সিটে ফিরে ফুল স্পিডে গাড়ি চালাতে থাকলো। হাত কাঁপা স্টিয়ারিং আর ফেটে যাওয়া হৃদয়ের মাঝে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে তার, এলোকেশীকে হসপিটালে নিয়ে যেতে হবে।
এলিজাবেথের মাথা থেকে ঝরতে থাকে রক্তের ধারার মতোই তাকবীরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আতঙ্ক আর অনিশ্চয়তায় শরীর ঘামে ভিজে যাচ্ছে। মাথার ভেতর এলিজাবেথের প্রতিটি মুহূর্তের অবস্থা তাকে আরও বিপর্যস্ত করে তুলছে। এবার সমস্যার সমাধান তো দূর, নতুন বিপদ এসে সামনে দাঁড়ালো। স্ট্রেইট কাটে যাওয়ার জন্য তাকবীর পাহাড়ি ঢালু রাস্তা ধরে এগেছিল, কিন্তু হঠাৎ করে সামনে পুরো রাস্তা কয়েকটি গাড়ি দিয়ে ব্লক করা। কয়েকজন কালো পোশাকধারী লোক গাড়ির সামনে আরামসে বসে আছে, যেন তারা অধীর অপেক্ষায় ছিল। তাকবীরের ওদের চিনতে দেরি হলো না। ভয় আর হতাশায় তার গলা শুকিয়ে গেল। তাকবীর একবার এলিজাবেথের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি থেকে নেমে এলো। রাস্তার মাঝখানে কালো পোশাকধারীদের সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ একজন ঠোঁট কামড়ে ঠান্ডা হাসি দিয়ে লাফিয়ে গাড়ি থেকে নেমে এসে তাকবীরের সামনে দাঁড়ালো। এটাই ভিডিও ফুটেজের সেই লোক যাকে তাকবীর গান পয়েন্টে নিয়েছিল। উপন্যাসটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল আপনাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী এপিসোড নিয়ে।